মেয়েকে শত্রুদের হাত থেকে বাঁচানোর জন্য এক ভয়ঙ্কর পুলিশ অফিসার বাবা তার সবকিছু ছেড়ে দিয়ে সাধারণ জীবনযাপন শুরু করে। বাবা মেয়ের দিন খুব ভালোভাবে কাটতে থাকে, কিন্তু হঠাৎই তার মেয়ের উপরে বিপদ আসতে শুরু করে। এতে পুলিশ অফিসারটি আগের থেকেও বেশি ভয়ঙ্কর রূপে চলে আসে আর তাণ্ডব লীলা শুরু করে দেয়। বলছিলাম সদ্য মুক্তি পাওয়া বেবিজন সিনেমাটির কথা। গল্পটি শুরু করার আগে সবার কাছে আমার একটা ছোট রিকোয়েস্ট, প্লিজ আমার ছোট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহ দিয়ে পাশে থাকবেন। তো চলুন গল্পে যাওয়া যাক। সিনেমার শুরুতেই বাবা তার মেয়েকে নিয়ে স্কুলে যাচ্ছিল, কিন্তু তখন হঠাৎ করে বাইকটা নষ্ট হলে বাবা সেটা ঠিক করতে থাকে। গল্পে যিনি বাবা ওনার নাম জন আর ওনার মেয়ের নাম খুশি। হঠাৎই সেদিক দিয়ে একটি গাড়ি যাওয়ার সময় পানি এসে পড়ে খুশির গায়ে। এই জন্য ওরা অনেক রেগে মেগে গাড়িটাকে তাড়া করতে শুরু করে। যেতে যেতে রাস্তায় বৃষ্টি চলে আসে। অনেকক্ষণ তাড়া করার পর তারা গাড়িটাকে ধরেই ফেলে। এরপর তারা লোকটাকে গাড়ি থেকে বাইরে বের করে রাখে বৃষ্টির মধ্যে, আর লোকটিকে দিয়ে খুশিকে পানিতে ভেজানোর জন্য সরিও বলায়। খুশি মনে করেছিল তার বাবা হয়তো মারধর করবে লোকটাকে, কিন্তু সেটা আর হলো না। এরপর খুশি তাড়াহুড়ো করে স্কুলে এসে পৌঁছায়। খুশি তার ম্যামের কাছে গিয়ে জানায় রাস্তায় ওই ঘটনার জন্য তার লেট হয়েছে, কিন্তু ম্যাম তো একদমই বিশ্বাস করে না ওর কথা, কারণ সে প্রতিদিন ওই দেরি করে এসে কোনো না কোনো বাহানা দেয়। ম্যাম খুশিকে তার বাবার সম্পর্কে জিজ্ঞেস করলে খুশি বলে সে আমার ভাই, আপনি চাইলে তার সাথে লাইনও মারতে পারেন কিন্তু মিস। সেখান থেকে জন বেকারিতে পৌঁছায়। এটা ওর নিজেরই বেকারি। প্রত্যেক দিনের মতো পরদিনও খুশিকে স্কুলে আনতে দেরি হয়ে যায়। তখন খুশি বলে সে একা ক্লাসে যাবে না, কারণ ম্যাম ওর কথা এখন আর একদমই বিশ্বাস করে না। তারপর জন গিয়ে ম্যামের সাথে কথা বলে। জন বলে আমাদের বাড়িতে কোনো কাজের লোক নেই, আর আমি এই এলাকায় নতুন, তো এর জন্য সবকিছু গুছিয়ে আসতে আসতে দেরি হয়ে যায়। এরপর থেকে খুশির আর লেট হবে না কখনো। সেই দিনটা খুব ভালোভাবেই কেটে যায় খুশির। পরদিন খুশি বিকেলবেলা অনেক মন খারাপ করে স্কুলে বসে থাকে। একটু দেরি করে সেখানে পৌঁছায় জন। তখন খুশির মন খারাপ কেন জানতে চাইলে খুশি জানায় একটা ছেলে আমাকে ক্লাসে বেকারি বলে রেখেছে, কিন্তু আমি এটা বলতে মানা করাতে কষিয়ে একটা দিয়েছে আমাকে। এটা শুনে জন বলে কারোর সাথে জুলুম করাটাও যেমন অন্যায়, তেমন জুলুম সহ্য করাটাও অন্যায়। এটা শোনার পর খুশি এক দৌড় দিয়ে চলে যায় ক্লাসে আর ওই ছেলেকে মেরে চলে আসে। তারপর বাবা মেয়ে দুজনেই পালায় সেখান থেকে। পরদিন বিকেলবেলা ম্যাম ওদের দুজনকে একটা চার্চে ডাকে। সেদিনকার জন্য যদি শাস্তি দেওয়া হতো তবে স্কুলে ডাকতো, কিন্তু চার্চে ডেকেছে মানে অন্য মতলব আছে। পরে ম্যাম এসে বলে খুশিকে এসব বলা আপনার একদমই ঠিক হয়নি, জানেন না বাইবেলে আছে তোমার শত্রুকেও ভালোবাসো। এগুলো বলতে থাকলে হঠাৎই কয়েকটা গুন্ডা ওই দিক দিয়ে যাওয়ার সময় ম্যামের সাথে মিসবিহেভ করছিল। এটা দেখে খুশি অনেক রেগে যায়। তখন গুন্ডাগুলো খুশিকেই মারতে গেলে ম্যাম ওদের কষে একটা থাপ্পড় লাগিয়ে দেয়। এতে করে ওরা অনেক রেগে গিয়ে ম্যামের সাথে কিছু করতে যাবে, ঠিক তখনই অন্যরা ডাক দেয়। তখন পরে দেখে নেওয়ার হুমকি দিয়ে সেখান থেকে চলে যায় ওরা। এগুলো দেখে জন বলে একটু আগে আপনি না বলছিলেন তোমার শত্রুকেও ভালোবাসো, তাহলে এখন নিজেই উল্টা। কিন্তু ম্যাম বলে আমি টিচার, আমি সবাইকে পানিশ করতে পারি। পরদিন সকালবেলা ম্যাম ওদের বাড়িতে আসে খুশিকে নিতে। জন ওকে দিতে না চাইলেও খুশি চলে যায় ম্যামের সাথে। কিছুক্ষণ পরে এক পুলিশ অফিসার এসে জানায় আপনার মেয়ে হাসপাতালে, ওদের অ্যাক্সিডেন্ট হয়েছে। এটা শুনে জন তাড়াহুড়ো করে হাসপাতালে পৌঁছায়। জন ম্যামকে দেখে এটা ওটা বলতে শুরু করে দেয়, কিন্তু সে পরে খুশির কাছে এসে দেখতে পায় খুশির তেমন কিছুই হয়নি, আসলে ম্যাম ওকে বাঁচিয়েছিল। জন এই জন্য পরে ম্যামকে সরি বলে আর ধন্যবাদও দেয়। তখন ওই জনকে এক পুলিশ বলে আপনাকে পুলিশ স্টেশনে যেতে হবে আর খুশির হয়ে এফআইআর এ সাইন দিতে হবে। আসলে ম্যামই এই এফআইআর করেছিল। যে গাড়ির সাথে ওদের অ্যাক্সিডেন্ট হয়েছিল ওটা আসলে চার্জের ওই গুন্ডাদের গাড়ি ছিল। ওরা ইচ্ছা করে ধাক্কা দিয়েছিল ওদের বাইককে, কিন্তু এটাতে কেন যেন জন অনেক ক্ষেপে যায় আর এফআইআর বাতিলও করতে চায়। তারা সাথে সাথেই থানায় এসে ওই থানার এফআইআর বাতিল করে দেয়। জনের থানাতে কিসের জন্য এত ভয়? ঠিক তখনই সেখানকার বড় অফিসার জনকে দেখে ফেলে। কেন জানি ওনার কাছে জনকে চেনা চেনা লাগছিল। নাম জিজ্ঞেস করলে সে জানায় তার নাম জন, কিন্তু অফিসার বলে তুমি আমার সাথে আইপিএস ট্রেনিং করেছিলে মনে হচ্ছে। কিন্তু জন বলে স্যার আপনার মনে হয় কোনো ভুল হচ্ছে, আমি তো বেকারি চালাই আর ছোটবেলা থেকেই আমি এখানেই বসবাস করছি। কিন্তু কেন জানি জনের কথায় ওনার সন্দেহ যায় না, আর ম্যামও এসব কথা শুনে অবাক, কারণ জন বলেছিল সে রিসেন্টলি এখানে এসেছে, তবে ওনাকে মিথ্যা বলছে কেন। তারপর সেখান থেকে কাজ করে চলে যাওয়ার সময় অফিসার সাত্তিয়া ভার্মা বলে ডাক দেয়। সাথে সাথেই থেমে যায় জন আর পিছনে তাকায়, কিন্তু উনি বলে তোমাকে না, কনস্টেবলকে ডাকছি। এটাতে অফিসার আরো শিওর হয় যে সে আসলে জন কিনা, আর ম্যামও একটা শক খেয়ে যায়।
রাত্রেবেলা জন বাড়িতে এসে ঘরের মধ্যে ঘোরাঘুরি করতে থাকে। হঠাৎই দরজায় কেউ কড়া নাড়ে। জন গিয়ে দেখতে পায় সেদিনকার গুন্ডারা এসেছে। ওরা জনকে ধরে বাইরে নিয়ে এসে মারা শুরু করে দেয়। এদিকে ম্যাম সাত্তিয়া ভার্মা সম্পর্কে গুগলে সার্চ করলে পেয়ে যাওয়ার খোঁজ। অনেক ভয়ঙ্কর এক পুলিশ অফিসার ছিল সাত্তিয়া ভার্মা। এদিকে গুন্ডাগুলো খুশিকে মারতে চাইলে জন তাণ্ডব লীলা শুরু করে দেয়। এতক্ষণ যে মানুষটা কাকুতি মিনতি করছিল সেই এখন সবাইকে ধোলাই দিচ্ছে। এমন ভাবে সবাইকে মারছিল যেন ওরা কিছুই না, সবাইকে কাপড় কাচার মতো কাচতে থাকে জন। আর ওর সম্পর্কে সবকিছু জেনে সেখানে চলে আসে ম্যাম। এসে জনের এই ভয়ঙ্কর রূপ দেখতে পায় সে। এবার কাহিনীটা ফ্ল্যাশব্যাকে চলে যায় কয়েক বছর আগের কথা। দেখা যায় দুইটা বাচ্চা লম্বা ছুটি শেষে তাদের স্কুলে চলে আসে। আজকে ওদের স্কুল প্রথম খুলবে, কিন্তু এসেই দেখতে পায় সেটা পুরোপুরি গুন্ডাদের আড্ডা হয়ে গেছে। তাদেরকে যেতে বললে ওদের মারার হুমকি দিয়ে তাড়িয়ে দেয় সেখান থেকে। কিছুক্ষণের মধ্যেই সেখানে এক পুলিশ অফিসার চলে আসে, কিন্তু তাকেও কোনো সম্মান না দিয়ে মারধর করতে থাকে গুন্ডাগুলো। স্কুলের বাইরে পুলিশ আর মানুষের ভিড় হয়ে যায়, কিন্তু কারোরই সাহস নেই ভিতরে যাওয়ার। তখন এক কনস্টেবল বলে, বসকে ফোন লাগা, এখান থেকে ওদের তাড়াতে শুধু বসই পারবে। ফোন দেওয়ার কিছুক্ষণের মধ্যেই সে স্টাইলে এন্ট্রি নেয় সাত্তিয়া ভার্মা। সে এসে প্রথমে রুমের মধ্যে যেতে চাইলে ওর সাথেও খারাপ ব্যবহার করতে থাকে, কিন্তু সাত্তিয়া একটা ব্যাট আর বই হাতে নিয়ে রুমে ঢুকে পড়ে। আজকে ওদের ক্লাস নেবে সে। একে একে প্রশ্ন করতে থাকে, না পারলেই বেদ দিয়ে বেদম পিটানি দিতে থাকে। মেরে মেরে পুরো ভর্তা বানায় দেয় সাত্তিয়া সবাইকে। পরে ওদের উদ্দেশ্য করে বলে, গুন্ডাগিরি করা যত সহজ, পড়াশোনা করা তার থেকে অনেক বেশি কঠিন। তো এরপরে যেন আর এমন কোনো কাজ করতে না দেখি তোদের। সেখানে থাকা সবাই খুব বাহাবা দিতে থাকে সাত্তিয়াকে। সেখান থেকে সাত্তিয়া সোজা একটা মেয়েকে দেখতে চলে যায়। ওর মা তাকে জোর করে অ্যারেঞ্জ ম্যারেজ করাতে চায়, কিন্তু সাত্তিয়ার ইচ্ছা সে প্রেম করেই বিয়ে করবে। তবে মা ওকে গত 2 বছর সময় দিলেও সে কিছুই করতে পারে না। পরে ওদের দুজনকে একাকী কথা বলতে দেওয়ার সুযোগ করে দেওয়া হয়। তখনই হঠাৎ মেয়েটা বলে, ভাইয়া আমি একটা ছেলেকে ভালোবাসি, তো আপনাকে বিয়ে করতে পারবো না। আর আপনি যদি গিয়ে বলেন যে আমাকে আপনার পছন্দ হয়নি, তাহলে খুবই ভালো হয়। আর কোনো উপায় না পেয়ে সাত্তিয়াও তাই করে। তো এই বিয়েটা আর হলো না, এজন্য মা একটু মন খারাপ করে। পরে গাড়ি করে বাড়ি যাওয়ার সময় সিগন্যালে দাঁড়ায় ওদের গাড়ি। হঠাৎ ওই দুইটা বাচ্চা এসে ভিক্ষা চায়। তখন সাত্তিয়া ওদের সাথে কথা বলার চেষ্টা করলে কেন যেন ওরা ভয় পাচ্ছিল আর একদমই ওর সাথে কথা বলতে চাচ্ছিল না। পরে কোত্থেকে যেন এক লোক এসে ওই দুটা বাচ্চাকে অনেক শাসায় আর বেশি বেশি ভিক্ষা করতে বলে। সাত্তিয়াকে ধমক দেয়, কিন্তু সে জানতো না সাত্তিয়াকে। পরে গাড়িটা পার করে সাত্তিয়া যায় ওর কাছে আর দোলাই শুরু করে দেয়। সাথে সাথে আশপাশ থেকে আরো অনেকেই আসছিল সাত্তিয়াকে মারার জন্য, কিন্তু এক নিমেষে সবার চেহারা নকশায় বদলে দেয় সাত্তিয়া। পরে সবাইকে হাসপাতালে নিয়ে আসে সে, আর ওদের ট্রিটমেন্ট চালাচ্ছিল মীরা নামের এক ডাক্তার। এই অবস্থা কে করছে জিজ্ঞেস করলে ওরা সাত্তিয়ার কথা বলে। পরে সাত্তিয়া আসলে ওকে অনেক কথা শোনায় মীরা। ক্ষমতা আছে বলে যা ইচ্ছা তাই করবেন, পশুর মতো মেরেছেন আপনি। একটা মানুষের বিভিন্ন পার্ট সম্পর্কে কিছু জানেন? কোনটা নষ্ট হলে কতদিন সময় লাগতে পারে সরাতে, আর সেই দিনটা ওরা কি করে খাবে? সাত্তিয়াকে এসব বলে শাসাতে থাকে মীরা। তখন ওই সাত্তিয়া বলে, এরা সবাই কি করে আপনি জানেন? সিগন্যালে যত বাচ্চা ভিক্ষা করে এদের এমন বাজে অবস্থা এরাই করেছে। কারো হাত পা ভেঙে তো কারো চোখ নষ্ট করে। আশেপাশের সকল সিগন্যাল মিলিয়ে 700-800 বাচ্চার বাজে দশা করেছে এই শয়তানগুলো। এটা শুনে মীরা বুঝতে পারে সাথিয়া ঠিকই করেছে। এটাতে ওর প্রতি হালকা ভালো লাগা তৈরি হয় মীরার। পরে বাচ্চাগুলো এসে সাথিয়াকে বলে, আমরা স্কুলে যেতে চাই ভাইয়া, সাথে আমাদের যাদের চোখের সমস্যা রয়েছে তাদের অপারেশন যদি করে দিতেন তাহলে খুব ভালো হতো। সাথিয়া সবকিছু খুব ভালোভাবে দেখাশোনা করার আশ্বাস দেয় তাদের। এগুলো শুনে মীরা যেন ওর প্রেমেই পড়ে যায়। আর রাত্রিবেলা ওর ডিউটি শেষ হলে দেখা করতে যায় সাত্তিয়ার সাথে। এসব শুনে সাত্তিয়ার মনে যেন লাড্ডু ফুটে যায়। পরে রাত্রেবেলা এসে দেখা করে ওরা দুজনে দুজনকে পছন্দ করতে শুরু করে দেয়। ওদের দেখে এমনটা মনে হচ্ছিল যে একে অপরের জন্য ওরা সৃষ্টি হয়েছে। পরদিন সকালবেলা সাত্তিয়ার মা সাত্তিয়াকে এক আত্মীয়ার ফাংশনে নামিয়ে দিতে বলে, কিন্তু সাত্তিয়া বলে তার অনেক কাজ আছে। এটা বলে মাকে আর নামিয়ে দেয় না। পরে সেখান থেকে তাড়াহুড়া করে মীরার সাথে দেখা করতে চলে আসে সাত্তিয়া। তারপর ওর গাড়িতে করে মীরা সব বাকি বান্ধবীদের নিয়ে একটা অনুষ্ঠানে আসে। সাত্তিয়া সেখানে খুব আনন্দ করতে থাকে। হঠাৎই সাত্তিয়া সেখানে তার মাকে দেখতে পায়। মা বলে, তোর নাকি জরুরি কাজ আছে, তাহলে তুই এখানে কি করছিস? পরে দুজনকে ধরে বাড়িতে নিয়ে আসে সাত্তিয়ার মা। আর সাত্তিয়াকে বলে, এই মেয়ে আমার একদমই পছন্দ হয়নি, যদি তুই তোর মাকে ভালোবাসিস তাহলে তুই ওকে না করে দিবি। এইসব শুনে অনেক মন খারাপ হয়ে যায় সাত্তিয়ার। তখন মীরাকে বাড়িতে নামিয়ে আসার সময় সাত্তিয়া বলে, তুমি আর মা একা একা কি কথা বলছিলে, এটা আমার জানা খুব জরুরি। তবে আমি মাকে আমাদের বিয়ের জন্য কনভিন্স করতে পারবো।
প্রথমে মীরা মন খারাপ করে বলে, মায়ের একদমই পছন্দ হয়নি আমাকে। এটা শুনে আরো বাজে অবস্থা হয়ে যায় সাত্তিয়ার। এরপর মীরা হাসতে হাসতে বলতে থাকে, মা আমাকে অনেক পছন্দ করেছে আর তিনি আমাকে দিয়ে ওনার মেয়ের ইচ্ছেও পূরণ করবেন। এটা শোনার পর সাত্তিয়া অনেক খুশি হয়ে যায়। পরদিন সাত্তিয়ার সাথে দেখা করতে আসে এক বৃদ্ধ লোক। ওনার মেয়ে গত 3 দিন আগে মিসিং হয়েছে, সেটারও কমপ্লেন করতে এসেছেন উনি। কিন্তু 3 দিন পরে কেন, এটা জিজ্ঞেস করলে বৃদ্ধ লোকটি বলে, আমি আমার এলাকার থানায় গিয়েছিলাম, ওরা আমার থেকে অনেক টাকা নিয়ে বলেছিল খুঁজে দেখবে আমার মেয়েকে। কিন্তু আজ যখন আমি সেখানে যাই তখন ওরা বলে যে আমার মেয়ে নাকি অন্য কারোর সাথে পালিয়েছে। স্যার, আমার মেয়ে অনেক ভালো ছিল, সে এই কাজ কিছুতেই করবে না। সেই থানার এক কনস্টেবল আপনার সাথে দেখা করতে বলে। স্যার প্লিজ আমার মেয়েকে একটু বাঁচান। এসব শুনে সাত্তিয়া বলে, আপনার মেয়ে কোথায় কাজ করে আর শেষ কবে কথা হয়েছিল আপনার মেয়ের সাথে? তখন লোকটা বলে যে ও একটা আইটি কোম্পানিতে কাজ করে আর শেষবার কথা হয়েছিল 3 দিন আগে রাত্রেবেলা। অফিস থেকে বের হয়ে আমাকে কল দিয়েছিল সে। এগুলো শুনে সাত্তিয়া সে আইটি কোম্পানিতে চলে আসে। প্রথমে ওরা কোনো ইনফরমেশন দিতে চায় না, পরে একটু উত্তম মধ্যম দেওয়াতে সবকিছু দিয়ে দেয়। সিকিউরিটি গার্ডের সাথে কথা বলে আর সিসিটিভিতে দেখতে পায় যে 3 দিন আগে মেয়েটা ঠিক রাত 8টার দিকে অফিস থেকে বের হয়ে যায়। তারপর কোথায় গেছে কেউ জানে না। এরপর ওর কলিগদের সাথে কথা বলে কোনো কিছু খুঁজে পায় না সাত্তিয়া। কেসটা যেখানে শুরু করেছিল ঘুরে ফিরে আবার সেখানেই চলে আসলো। পরে এক দোকানদার এসে জানায় আমার দোকানে রিচার্জ করেছে সেদিন, সেখান থেকে বাস স্টপে যাওয়ার কথা ছিল ওর। পরে সে বাস স্টপে থাকা সিসিটিভি ফুটেজে ওর কোনো সাইনই পাওয়া যায় না। তার মানে দোকান আর বাস স্টপের মধ্যে কিছু একটা হয়েছে। তখন একজন একটা ফোন আর আইডিটা এনে দেয়। এটাতে সাত্তিয়া শিওর হয়ে যায় মেয়েটা কিডন্যাপ হয়েছে। 8:30 থেকে 9টা পর্যন্ত 3টা গাড়ি গেছে সেদিক দিয়ে, তার মধ্যে 2টা বাইক আর একটি কার। তখন সাত্তিয়া বলে, কারটাকে ধরো, তবেই পাওয়া যাবে মেয়েটাকে। পরদিন সকালবেলা কয়েকজন লোক খুঁজে পায় মেয়েটার মৃতপ্রায় দেহ। ওকে গত 3 দিন ধরে অনেক অত্যাচার করা হয়েছে। হাসপাতালে আনার পর কিছু কথা ওর থেকে জানতে চায় সাত্তিয়া, কিন্তু ওর অবস্থা এতটাই খারাপ ছিল যে তেমন কিছু বলার আগে মারা যায়। এতে সাত্তিয়া অনেক কষ্ট পায় আর ওর সাথে যারা এসব করেছে তাদেরকে শাস্তি দেওয়ার সিদ্ধান্ত নেয় সে। আর ওই গাড়ির মালিককে সেটা খোঁজা শুরু করে দেয়। আসলে এই গাড়িটা মিনিস্টারের ছেলে ছিল, তো তাকে ধরার জন্য মিনিস্টারের বাড়িতে যায় সাত্তিয়া, কিন্তু কোথাও খুঁজে পায় না তাকে। সাথে মিনিস্টার অনেক আবোল তাবোল কথা বলে। সে বলে, পারলে আমার ছেলেকে ধরে দেখো আর আমি পারলে ওকে বাঁচাবো, তবে 2 দিন ধরে আমার ছেলের কোনো খোঁজ নেই, আগে তাকে খুঁজে বের করো, তারপর লকআপে দেওয়া লাগে আর যা করা লাগে দেখা যাবে। সেখান থেকে সোজা ব্রিজের উপর আসে সাত্তিয়া আর কনস্টেবলটা। সাত্তিয়ার থেকে কনস্টেবলের রাগ যেন বেশি। ওই মেয়ের খুনিকে পেলে জিন্দা চামড়া ছাড়িয়ে পায়ে দড়ি দিয়ে উল্টা করে ব্রিজের নিচে ঝুলিয়ে দিত কনস্টেবলটা। তখন সাত্তিয়া বলে, একবার দেখো ব্রিজের নিচে। এটা শুনে সে গিয়ে দেখতে পায় আসলেও মিনিস্টারের ছেলেকে ঝুলিয়ে রেখেছে। কিছুক্ষণের মধ্যেই মিডিয়া পুলিশ সবাই পৌঁছে গেছে, সাথে মিনিস্টারও চলে আসে। ছেলের এই অবস্থা দেখে অনেক ক্ষেপে যায় সে, আর সাত্তিয়াকে বলে যে তুমি খুঁজে বের করো কে করেছে এই কাজ, তোমাকে 2 দিন সময় দিলাম। তখন সাত্তিয়া বলে, আমি করেছি। যে মেয়ের সাথে তার ছেলেটা উল্টাপাল্টা করেছিল সে আমার বোন, যা পারিস করে নে। কাহিনী প্রেজেন্ট টাইমে চলে আসে। ম্যামকে এসব কথা শোনাচ্ছিল সাত্তিয়া। পরে খুশি চলে আসলে বাকি গল্প আর বলা হয় না। তখন ম্যাম বেকারিতে এসে ওই কনস্টেবলটাকে অনেক রিকোয়েস্ট করে বাকি গল্পটা বলার জন্য। আর মীরারই বা কি হয়েছিল আর খুশি কার মেয়ে, তখন কনস্টেবল বলা শুরু করে। কাহিনীটা আবারও ফ্ল্যাশব্যাকে চলে যায়। এই পর্যায়ে মীরা সাত্তিয়াকে তার বাবার সাথে দেখা করতে নিয়ে যাচ্ছে। তখন মীরা বলে, আমার বাবা কিন্তু পুলিশ একদমই দেখতে পারে না, তো একটু সাবধানে। সাত্তিয়া এসে সেখানে সবার সাথে খুব সুন্দরভাবে কথাবার্তা বলছিল। আস্তে আস্তে বোন ফুপু সবাই পটে যায়। সাত্তিয়ার কথা শেষে বাবাও রাজি হয়ে যায়। ঠিক তখন ওই গুন্ডারা হামলা করে ওদের উপর। সাথে সাথেই সাত্তিয়ার অন্যরূপ দেখা যায়। সবাইকে ধরে ধোলাই করতে থাকে সাত্তিয়া। কিন্তু এগুলো দেখে মীরার বাবা পুলিশের সাথে আর মীরার বিয়ে দিবে না বলে দেয়। তারপর সেখান থেকে মীরাকে টানতে টানতে নিয়ে চলে যায়। আর সাত্তিয়া সোজা চলে আসে বব্বর্ষের বাড়িতে আর তাকে অনেক করে শাসিয়ে যায়। সাত্তিয়াকে কেন যেন কিছুই বলে না বব্বর্ষের। রাত্রেবেলায় সাত্তিয়া অনেক কল করে মীরাকে, কিন্তু মীরা ফোন ধরে না। পরে সে মীরার ওখানে চলে আসে। তখন মীরা বলে, আমি তোমাকে বিয়ে করতে পারবো না। গতকাল দেখোনি তোমার জন্য আমার পুরো পরিবার কি একটা ভয়ঙ্কর অবস্থা হয়েছিল, তো আমি চাই না আমাদের সন্তানের সাথেও এমন কিছু হোক। তখন সাত্তিয়াকে ওর চাকরি ছেড়ে দিতে বলে মীরা, না হলে ওকে বিয়ে করতে পারবে না বলে জানিয়ে দেয়। কিন্তু এটা কোনোভাবেই সাত্তিয়ার পক্ষে সম্ভব না, কারণ সে মীরাকে যতটা ভালোবাসে তার চাকরিকেও ঠিক ততটাই ভালোবাসে। তারপর অন্য আর কোনো উপায় না পেয়ে মীরা মেনে নিতে বাধ্য হয়।
কিছুদিনের মধ্যে বিয়ে করে নেয় ওরা দুজন। কিছুদিন পর তাদের কোল জুড়ে একটা ফুটফুটে মেয়ে বাচ্চা আসে। আস্তে আস্তে বড় হতে থাকে ওদের মেয়ে। জীবন খুব সুন্দরভাবে কাটছিল ওদের। হঠাৎ ওই একদিন দুজনে গল্প করছিল, ঠিক তখনই একটা গুলি এসে লেগে যায় মীরার গায়ে, আর সেখানেই পড়ে যায় মীরা। আর তখন ওই এন্ট্রি নেয় বব্বর সেন, সাথে অনেক সন্ত্রাসীও নিয়ে এসেছিল। একটা গুলি সাত্যার বুকেও করে, আর সাত্যাকে অনেক মারতে থাকে। হঠাৎই বব্বর্ষের উপরে সাত্যার মায়ের কণ্ঠ শুনতে পায়, আর সেখানে গিয়ে এক ঝাটকায় সাত্যার মাকেও মেরে দেয়। পরে বাচ্চাটাকে বাথটবে রেখে পানির কল ছেড়ে দিয়ে চলে আসে সাত্যার কাছে, আর বলতে থাকে, আমার ছেলেকে মেরে তুই যে কি ভুল করেছিস এখনই বুঝবি। আস্তে আস্তে তোর আশেপাশে সবাই মরতে থাকবে, আমাকে তুই চিনিস না। এটা বলেই সেখান থেকে চলে যায় ওরা, আর বাড়িতে একটা বম ফিট করে রেখে যায়। এদিকে হঠাৎ ওই মীরা জেগে ওঠে, সে এখনো মারা যায়নি। তখন ওই সাত্যার বাজে অবস্থা দেখে উপরে যায়, আর মাকে দেখে প্রায় মৃত অবস্থায় পড়ে আছেন উনি, আর তাদের মেয়ের অবস্থাও খুব বাজে অবস্থা হয়ে গিয়েছে। তখন মেয়েকে এনে সাত্যাকে বারবার ডাকতে থাকে মীরা। এরপর জ্ঞান ফিরে পায় সাত্যার। তখন মীরা সাত্যাকে বলে, যদি খুশির জন্য ভালো বাবা হতে পারো তবেই নিয়ে যাও ওকে, আর আবারও যদি পুলিশ হও তবে দরকার নেই। আর সেখানে মারা যায় মীরা। পরে অনেক কষ্ট করে সাত্যা বেঁচে যায়, আর বোম ব্লাস্ট হয়ে পুরো বাড়িটাই ধ্বংস হয়ে যায়। সবাই মনে করে যে সাত্যা ওই বোম ব্লাস্টে মারা গিয়েছে। কাহিনীটা প্রেজেন্ট টাইমে চলে আসে। এভাবে সাত্যা হয়ে গেল জন। এদিকে জন এসেছিল ওই গুন্ডাদেরকে সরি বলতে, আর এই গুন্ডাদের বসের সাথে সবকিছু ঠিক হয়ে যায় ওর। পরদিন খুশিরা শিক্ষা সফরে যাওয়ার জন্য বের হয়। সাথে সাথে সাত্যার ফোনে একটি কল আসে। বব্বর্ষের কল দিয়েছে, আর সাত্যাকে অনেক করে হুমকি দেয়। সাথে সাথে খুশিদের বাসটা ব্রিজ থেকে পড়ে যায়। তখন ছাত্রীরা দ্রুত সেখানে গিয়ে পানিতে ঝাঁপ দেয়। তারা অনেক কষ্ট করে খুশি সহ বাকি সবাইকে বাঁচায়, কিন্তু ওদের জন্য বাচ্চাদের এত কষ্ট হওয়াতে খুব মন খারাপ হয় সাত্যার। তখনই বব্বর স্যারের কল। সে কল দিয়ে আবারও হুমকি দেয় সাত্যাকে, এবং সে বলতে থাকে এই সমস্ত অপরাধ কার্যক্রম সে কোনোদিনও থামাবে না। দিন দিন সে আরও এই সমস্ত কাজ করবে, যদি সে পারে সে যেন তাকে আটকায়। এই কারণে সে বব্বর্ষের আর সাত্যার মধ্যে এক ভয়ঙ্কর লড়াই হয়। তারপর সাত্যা বুঝতে পারে যে তাকে ভাঙতে হলে প্রথমে তার মেরুদণ্ড ভাঙতে হবে, আর এই কারণে তার হয়ে কাজ করা সমস্ত সন্ত্রাসীদের এক এক করে মারতে থাকে সাত্যা। আর সেখানে থাকা সমস্ত টাকা পয়সা সবকিছু সে পুড়িয়ে দেয়। তাছাড়া তার যত ফ্যাক্টরি ছিল, ব্যবসা বাণিজ্যের সমস্ত জিনিস সাত্যা পুড়িয়ে দেয় এবং তাকে একবারে ধ্বংস করে দেয়। আর এই সমস্ত ঘটনা যখন বব্বর্ষে জানতে পারে, তখন সে বলে, ঠিক আছে, দেখে নেব। অন্যদিকে সাত্যা যখন তার কাজ করছিল, বব্বর্ষের পুলিশ দিয়ে তার বাড়িতে আক্রমণ করে। তারা ম্যাম আর খুশিকে ব্যাপকভাবে মারতে থাকে। ম্যাম আর খুশি কোনো রকমে তাদের সাথে মারামারি করে, কিন্তু তারা ছিল সংখ্যায় অনেক বেশি, আর এই কারণে তাদের সাথে পেরে ওঠাটা কোনোভাবেই সম্ভব ছিল না। এবং একটা সময় পরে তাদের সবাইকে মেরে ম্যাম আর তার মেয়েকে সেখান থেকে অপহরণ করে নিয়ে যায়। তারপর বব্বর্ষের ফোন দেয় সাত্যাকে, এবং সে বলে তার মেয়েকে আর সেই ম্যাডামকে অল্প কিছুক্ষণের মধ্যেই সে এই দেশ থেকে অন্য দেশে পাচার করে দিবে। আর সে একটা পোর্টের নাম বলে, এবং সেখানে তাকে অতি দ্রুত চলে আসতে বলে, আর যদি সে না আসে তাহলে সে তাকে আর সবাইকে সেখানে মেরে ফেলবে। এটা যখন সাত্যা জানতে পারে, তখন সে কোনো কিছু চিন্তা না করে সেখানে পাগলের মতো চলে আসে, এবং সেখানে থাকা সবাইকে এক এক করে মারতে থাকে। ঠিক সেই সময় সে তার মেয়েকে ফেরত চায়, আর এর বিনিময়ে তার সাথে যা করতে মন চায় তাই করতে বলে। কিন্তু বব্বর্ষের ছিল আরো মারাত্মক। সে বলে তার ছেলে যদি তাকে মাফ করে তাহলে সে তাকে মাফ করে দিবে, কিন্তু সে বলে তার ছেলে তাকে মাফ করেনি, কাজে সেও মাফ করতে পারবে না। আর এই কারণে সে জাহাজের কন্টেনারে তাকে ঝুলিয়ে মারতে থাকে। এবং অনেকক্ষণ মারার পর একটা সময় পরে সাত্যা শুনতে পায় সেই জাহাজের ইঞ্জিন চালু হয়ে গিয়েছে, আর তার মেয়ে আর ম্যামকে সেই জাহাজে করে এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যাওয়া হচ্ছিল। ঠিক সেই সময় সে তার শক্তি দিয়ে সেখানে থাকা সবাইকে এক এক করে মারতে থাকে। অন্যদিকে আমরা দেখি খুশি তার শরীর দিয়ে সে কন্টেনারে ধাক্কা দিচ্ছে, যাতে করে তার বাবা বুঝতে পারে যে তারা কোন কন্টেনারে আছে, আর সবাই মিলে জোরে জোরে সেই কন্টেনারকে ধাক্কা দিচ্ছিল। এবং একটা সময় পরে সাত্যা সেখানে থাকা সবাইকে মেরে চলে যায় সে কন্টেনারের কাছে। কন্টেনার থেকে সবাইকে উদ্ধার করে সেখানে নিয়ে আসে, আর সেই সমস্ত মেয়েরা সবাই মিলে বব্বর্ষেরকে মেরে ফেলে, যে কিনা তাদের সবাইকে কিডন্যাপ করেছিল। তারপর তার 2 বছর পর একটা ঘটনা দেখানো হয়, যেখানে জাহাজে করে কিছু মেয়েদের নিলামে তোলা হচ্ছিল এবং তাদেরকে বিভিন্ন দেশে বিক্রি করা হচ্ছিল। ঠিক সে সময় সেখানে চলে আসে সাত্যা ও তার সাথে থাকা সমস্ত এজেন্টকে এক এক করে সেখানে নিয়ে আসে। তারপর সেখানে ভাইজান খ্যাত অভিনেতা সালমান খানও চলে আসে। সে একজন এজেন্ট হিসেবে এখানে কাজ করে। তারপর তারা যখন সবাইকে নিয়ে সেখানে আসে, ঠিক সেই সমস্ত লোকজন তাদের উপর আক্রমণ করতে চায়, কিন্তু ভাইজান সে তো ছিল একাই 100, আর এই কারণে সেখানে থাকা সবাইকে সে এক এক করে মেরে ফেলে। তারপর সেখানে থাকা সবাইকে ছাড়িয়ে দেয়। এরপর তারা সবাই মিলে সেই সমস্ত সন্ত্রাসীদের ব্যাপকভাবে মারতে শুরু করে।
একসময় ভাইজান বলে তার নাম হচ্ছে ভাইজান, আর সে নিয়ে যায় মানুষের জান। আর এরপরে এই সুন্দর মুভিটি এখানে শেষ হয়ে যায়। তো কেমন লাগলো মুভিটি অবশ্যই কমেন্টে জানাবেন। দেখা হবে নতুন কোনো মুভির এক্সপ্লেনেশন নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ সবাইকে।